জোরে হাওয়া বইছে পাহাড়ের গা বেয়ে। অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে। মাটি শুকিয়ে আসছে। পাখিরা ডানা গুটিয়ে ফেলেছে। দাক্ষিণাত্যের আকাশে সেদিন যেন এক বেদনার ছায়া। কারণ শিবাজি মহারাজ আর বেঁচে নেই। তিনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। হ্যাঁ, তিনি মারা গেছেন 1680 সালের সেই দিন। কেবল একটা মানুষের মৃত্যু নয়, একটা জাতির বুকের রক্তক্ষরণ। মারাঠারা মাথা নিচু করে যে মানুষ গোটা ভারতের বুক জুড়ে এক নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি বলেছিলেন হিন্দু স্বরাজ হবে, সেই মানুষটা আমাদের মাঝে আর নেই। যিনি স্বরাজ নিয়ে এত লড়াই করেছিলেন, এত যুদ্ধ করেছিলেন এবং বলেছিলেন স্বরাজ আমাদের অধিকার, সেই মানুষটা নেই। তিনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। যদিও সবাইকে আমাদেরকে ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু তিনি ছিলেন একটু স্পেশাল, অনেকটাই স্পেশাল। তো তিনি চলে গেছিলেন সেদিন আমাদের ছেড়ে। চারিদিকে শুধু শোক আর স্তব্ধতা, কিন্তু এর মাঝেই মাথা তুলে দাঁড়ায় এক কিশোর বাঘ, সম্ভাজি ভোসলে, শিবাজির বড় ছেলে। নাম তো সুনাই হোগা। একদম ছেলেবেলা থেকে সাহসিকতা, বুদ্ধিমত্তা আর লেখাপড়ার দিক দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তবে সবাই সম্ভাজিকে পছন্দ করতো না, কারণ ভালো মানুষকে কেউ সহ্য করতে পারে না। যেমন তুমি দেখবে তোমার চারিপাশে অনেকেই তোমাকে সহ্য করতে পারে না, কারণ তুমি ভালো মানুষ, তোমাকে সহ্য করতে পারে না। তো এরকমটা যদি তোমার সাথে ঘটে থাকে তো অবশ্যই লাইক করে দিও। আর চলো পরেরটা শুনতে থাকো। তার সৎ মা সায়রাবাই চাইতো তার নিজের ছেলে রাজারাম সিংহাসনে বসুক। সেই থেকে শুরু হয় ষড়যন্ত্রের রাজনীতি। অন্দরমহল থেকে দরবার পর্যন্ত এক অদৃশ্য খেলা শুরু হয়ে যায়। সম্ভাজি সবসময় বলতো বাঘের বাচ্চা ঘুমায় না। সম্ভাজি জানতো যদি সে এখন রাজ্য না নেয় তবে মারাঠা সাম্রাজ্য তলিয়ে যাবে ঔরঙ্গজেবের কবলে। আর ঔরঙ্গজেব ছিল তখনকার কারণে উঠে পড়ে লেগেছিল মারাঠা শক্তি দমনের জন্য। তাই সে আর দেরি করে না, চুপচাপ নিজেদের সৈন্যদের রেডি করে পাহাড়ে ওঠে, দুর্গে যায় মানুষের ভরসা যেতে, তারপরে বলে আমি শিবাজির ছেলে, আমি কারোর অনুগ্রহে রাজা হব না, যুদ্ধ করে প্রমাণ দেব আমি যোগ্য রাজা। এই দম্ভ আর আত্মবিশ্বাস একত্রে মিশে তাকে বানায় ছাবা, মানে বাঘের বাচ্চা বা সিংহের বাচ্চা। তারপর শুরু হয় তার প্রথম অভিযান, বুরহানপুর আক্রমণ। এটি ছিল মুঘল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। কেউ ভাবতেই পারেনি একজন সদ্য সিংহাসনে বসা যুবরাজ এমন সাহস দেখাতে পারে। সম্ভাজি শুধু শহর আক্রমণ করলো না, সাথে বিপুল ধনসম্পদ নিয়ে এলো মারাঠা কোষাগারে, এবং গোটা ভারতের চোখ সানা বড়া। এবং তার যে ক্ষমতা, অসীম যে যুদ্ধ করার রীতি নীতি, সেগুলো দেখেও কিন্তু মানুষ অবাক হয়ে যায় এবং বিভিন্ন রাজারা হেলে পড়ে। ঠিক এই ঘটনার পরেই ঘুম ভাঙে ঔরঙ্গজেবের। তখন দিল্লির সিংহাসনে বসে আছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিলেন সেভিংসের রাজা, অর্থাৎ নিজের সমস্ত কাজ নিজেই করতেন, এবং তিনি কিছু হিন্দুদের মন্দিরও ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও কিন্তু আরও মসজিদ বানানোর নির্দেশ দিয়েছিলেন এবং নতুন হিন্দু মন্দির বানানোর আদেশ বন্ধ করে দিয়েছিলেন, এবং পুরানোগুলোকেই সারাই করে নেওয়ার বা রিপেয়ার করে নেওয়ার কিন্তু কথাই বলেছিলেন। সম্ভাজি এই অগ্রাসন তাকে রীতিমতো তীব্র কষ্ট দেয়। সে ভাবে দক্ষিণ ভারতের এত বড় এলাকা সে গিলে ফেলবে, কিন্তু এই একটা ছেলের সাহস তার কাছে ধূলিসাৎ করে দিচ্ছে। তার ঘুম কেড়ে নিয়েছিল রাতের, কারণ এই একটা ছেলের জন্য। সে বলছে शिवा चला गया लेकिन उसको बेटे को छोड़ के गया, ये बेटे ही हम लोगों के लिए काल है। ঔরঙ্গজেব তার নিজের ছেলেকে পাঠায়, সেনা পাঠায়, কিন্তু সম্ভাজিকে কেউ থামাতে পারে না। বরং সম্ভাজি প্রতি বছর আরও শক্তিশালী হয়ে ওঠে। তার নেতৃত্বে মারাঠারা একের পর এক দুর্গ দখল করে, গ্রাম রক্ষা করে, মুঘল ঘাঁটিতে হামলা চালায়, গ্রামের ভেতর নানান অনুষ্ঠান চালায়, হিন্দুদের ক্ষমতা বাড়াতে থাকে। ঔরঙ্গজেব আর থেমে থাকতে পারে না। 80 বছর বয়সে নিজেই নেমে পড়ে দক্ষিণ ভারতে। এমন একজন সম্রাট যিনি একটানা 27 বছর দাক্ষিণাত্যে ঘাঁটি গেড়ে সম্ভাজিকে ধরার চেষ্টা করেন, কিন্তু সম্ভাজি যেন মাটি, পাহাড় থেকে পাহাড়ে, দুর্গ থেকে দুর্গে, সে এমনভাবে লড়ে যায় যে একজন সৈন্যও না, একজন রাজা। এর ভেতরে আমি একটা কথা বলি যেটা স্ক্রিপ্টে ছিল না। দেখো, ঔরঙ্গজেব কিন্তু লড়াই করতে এসেছিল তার সাথে 25,000 সৈন্য নিয়ে, আর আমাদের সম্ভাজির কাছে ছিল কিন্তু টোটাল 12,000 সৈন্য। তবুও সে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে তাদের কিন্তু সৈন্যদের মেরে ফেলেছিল, এবং শেষ পজিশনে সে একটা সভায় মিটিং করেছিল, এবং সেখানে তার দুজন সভাসদ তার সাথে বেইমানি করেছিল, ঔরঙ্গজেবের দলে হাত মিলিয়েছিল, যার ফলেই কিন্তু তিনি ধরা পড়েছিলেন। সেটাও আমি ওর বলবো ভালো করে। সম্ভাজি তখন শুধু একজন রাজাই নয়, একজন কবিও। সে সংস্কৃত কবিতা লেখে, ফার্সি বই পড়ে, ধর্মগ্রন্থ ব্যাখ্যা করে। তার লেখনীতে ছিল তত্ত্ব, বাণী, প্রেম, রণনীতি আর বেদনার ছোঁয়া। তার রচিত বধূভূষণ কাব্য আজও ঐতিহাসিক নিদর্শন। তবে শত্রু বাইরের কেউ ছিল না, রাজ পরিবারের ভেতরেই ছিল ঈর্ষা,
ক্ষমতার লোভ, আর সেই সুযোগে মুঘলরাও ঘটি ফেলল। একজন বিশ্বাসঘাতক মারাঠারা গোপন তথ্য দিল ঔরঙ্গজেবকে। সম্ভাজি কোনো দুর্গে যাচ্ছেন, কোথা দিয়ে চলছেন, ঠিক কখন সে বিশ্রামে থাকবেন, সব বলে দিল। এরপর এক সন্ধ্যায় শত্রুরা হঠাৎ তাকে ঘিরে ফেলল। বীর সৈন্যরাও কিছু করতে পারল না। সম্ভাজিকে ধরে ফেলা হয়, ছাবার চোখ উপড়ে নেওয়া হয়। হ্যাঁ, ঠিকই শুনছো, চোখ উপড়ে নেওয়া হয়। মুঘলরা চায় সম্ভাজিকে ভাঙতে, ভয় দেখাতে, ধর্মান্তর করতে। ঔরঙ্গজেব তাকে বলেন একা একা যে, হয় তুমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো। কিন্তু তিনি কিছুতেই মানতে রাজি নয়। তারা ভাবে একটা যুবক রাজাকে যদি তারা ইসলাম ধর্মান্তরিত করতে পারে, তাহলে গোটা মারাঠা জাতিকে মুঘলদের সামনে মাথা নত করতে দেবে। কিন্তু তারা জানতো না এই ছেলে শিবাজির ছেলে ছাওয়া। তাকে 21 দিন ধরে ক্রমাগত নির্যাতন করা হয়, তার চোখ তুলে নেওয়া হয়, হাতের নখ তুলে নেওয়া হয়, পা কেটে ফেলা হয়, গরম লোহায় দগ্ধ করা হয়, এমনকি তার দেহের মাংস কুকুরকে খাওয়ানো হয়। তবুও সে চিৎকার করে বলে, তোমরা আমার দেহ শেষ করতে পারো, মন নয়। ধর্ম পরিবর্তন করব না, নত হব না, আমি শিবাজির ছেলে। আরও সে এটাও বলে যে, ঔরঙ্গজেব, আমাদের মুঘলদের আমি চলে গেলে আরেকজন আসবে, কিন্তু তুই চলে গিয়া তো ফের কই নেই আয়েগা ইধার। এরকম ভাবে সে বলে এবং ঔরঙ্গজেব এই কথা শুনে খুব ভেঙে পড়ে এবং অবশেষে সম্ভাজির মৃত্যু হয় এবং তার কয়েক দিন পরেই কিন্তু ঔরঙ্গজেব তার নিজের ছেলেকে মেরে দেয়। যে আমাদের সমাজে বা আমাদের বংশে কেন একটা ওরকম ছেলে নেই সাহসী, তাহলে আমরা পুরো ভারতই জয় করে ফেলতাম। এটাই বলে কিন্তু সে তার নিজের বড় ছেলেকে মেরে দেয় এবং তার কয়েকদিন পরেই কিন্তু নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এটাই ছিল সাবা মুভি সম্পর্কিত একটি ছোট্ট স্ক্রিপ্টের মাধ্যমে টোটাল ঘটনাটা আমি তোমাদের বললাম। আই হোপ ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে তোমরা সাপোর্ট করো। আমিও তোমাদের জন্য ভেরি গুড কন্টেন্ট নিয়ে আসবো এবং কোন ধরনের টপিক তোমরা দেখতে চাও, কোন ধরনের মুভি রিভিউ তোমরা দেখতে চাও, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই রিলেটেড ভিডিও আনাবো। যদি তোমার কমেন্টে খুব বেশি লাইক পড়ে, তাহলে সেই রিলেটেড ভিডিও আনবো। দেখো, আমাদের চ্যানেলে মূল টার্গেট তোমরা যারা হিন্দি বোঝো না বা বাইরের কিছু সিনেমা দেখতে পারো না, তাদেরকে বাংলাতে কন্টেন্ট প্রোভাইড করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন একটা এপিসোড নিয়ে।